জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন সেবা। মহারাজের কাছে আজ গঙ্গাসাগর মেলায় যাচ্ছেন এমন দুজন সাধু বাবা এসেছেন। তারা মহারাজকেই প্রথম দেখতে এসেছেন বুঝলাম। এদেরই একজন মহারাজকে প্রণাম করে বললেন, শীতের বস্ত্র থাকলে দিন না একটা। মহারাজ কি যেন বলতে যাবেন, এমন সময় অপরজন বললেন, কিছু পাথেও দিয়ে দিন না। মহারাজ একজন ভক্তকে দিয়ে ওই সাধুদের একটা একটা করে কম্বল আর 5টা করে টাকা দিয়ে প্রণাম করলেন। ওরা যেতে উদ্যত হতে মহারাজ বললেন, এসেছ যখন খেয়ে যাও না, প্রসাদ ব্যবস্থা করাই আছে, একটু দাঁড়াও, ওরা ব্যবস্থা করে দিচ্ছে। সাধুরা বললেন, এখানে নিশ্চয়ই রুটি হবে না, আমরা রুটি ছাড়া খাই না। আমরা আজ যার মুখ চাওয়াচাবি করলাম। আমার মনে হচ্ছিল, একে তো চাওয়ার শেষ নেই, তার ওপর আবার এটা খাবো না, ওটা খাবো না, কত বাতিক, এ আবার কেমন সাধু। মহারাজ বললেন, একটু অপেক্ষা করো না, রুটি একটা কঠিন কথা নাকি? এখানে এ বেলায় চল নেই, ও বেলায় তো রুটির চল আছে, দাঁড়াও দেখি। শশব ব্যস্ত মহারাজ উঠে গেলেন রান্নাঘরের দিকে। আমরা বসে আছি বেশ খানিকক্ষণ। তারপর রান্নাঘরের বারান্দা থেকে দাঁড়িয়ে মহারাজ ওদের ডাকলেন। ওরা প্রসাদ পেলেন, তৃপ্ত হয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন আমরাও উঠবো করছি। মহারাজ এসে বললেন, ছোটবেলা থেকেই বড্ড সুযোগ সন্ধানী আমি। শর্টকাট আর সুযোগ নেওয়া এ আমার মজ্জাগত রোগ। তোমরা একটু বসো বাবা, তোমাদেরই বা ছাড়ি কেন, একটু সুযোগ দিয়ে যাও। আমরা জনা 9-10 ছিলাম। মহারাজ একটা বড় ডালায় একটা করে রুটি আর তার উপরে বেগুন ভাজা দিয়ে সাজিয়ে নিয়ে এলেন। খেয়াল করে দেখলাম, সব বেগুন ভাজার নিচেই ঝুরি ঝুরি করে কাটা আলু ভাজা দেওয়া আছে। গরম গরম রুটির সুঘ্রাণ বেগুন ভাজা আর আলু ভাজা পেয়ে বড্ড আহ্লাদ হলো। খেতে গিয়ে বুঝলাম, রুটিতে 1 ছিটে করে ঘিও দেওয়া আছে। মহারাজ বললেন, বসো বসো, একটুখানিও সময় লাগবে না তোমাদের, পেটেও এক কোণায় পড়ে থাকবে, সবই জানি বাবা। তবু ওই সামান্য নিজের ইচ্ছাটাকে খাটাতে দ্বিধাও হলো না। তাহলেই বুঝে দেখো, স্বেচ্ছাচারিতাটা কোথায় এসে গিয়েছে স্বভাবের গুণে। আটকাচ্ছি একটু খাওয়ার জন্য বাবা। অনেক সকালে এসেছিলাম, একটু বেলাও হলো দেখে খিদেও যে পেয়েছিল তা রুটি জল পেটে পড়তেই বুঝতে পারলাম। বিদ্রোহেন্দ্রবাবু মাস্টারমশাই, বৃদ্ধ মানুষ, তিনি বললেন, আরে পেটে যে আগুন লেগেছিল তা তো বুঝতেই পারিনি, জল পড়তেই যেন ধোঁয়া বের হয়ে এলো। মহারাজ হেসে বললেন, তাহলে আরেকটা নিন না, আরেকটু ঠান্ডা হবে। বিদ্রোহেন্দ্র বললেন, বেশ তো, দিন না। মহারাজের চোখ ছলছল করে উঠল আনন্দে। চোখের জল সামলাতে সামলাতে চলে গেলেন রান্নাঘরের দিকে। আজ যেন মহারাজ আমাদের মা হয়ে গেছেন। কি যে এক আশ্চর্য মমতা মাখানো চোখ মুখ করে উনি ঘুরছেন, বলা যায় না। আমরা আর কেউ রুটি নিইনি। মহারাজ 2খানা রুটি এনে মাস্টারমশাইকে দিলেন। অনেক দাঁতই পড়ে গেছে, বাঁদিকে গোটা 4 দাঁত আছে, বাকি সব দাঁত পড়ে গেছে। বড় আনন্দ করে খাচ্ছেন। মহারাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। রুটি চিবোতে চিবোতেই বৃদ্ধ বললেন, বসুন না মহারাজ, এমন আদর করে বহুদিন কেউ খেতে দেয়নি। ননিও গেল আর আমার স্বাদেও আগুন লাগলো। আজ কি জানি কি কারণে এমন। ও ননি,
মহারাজ কি করছেন একবার দেখলে কি? শেষ কথা কটা বলতে বলতে বুড়োর গলা কেঁপে গেল। নিজেকে সামলে কোনো রকমে উঠে গিয়ে হাতে মুখে জল দিলেন। তারপর আর দেরি করলেন না, লাল চোখ দুটো ধুতির খুঁটো দিয়ে মুছতে মুছতে বেরিয়ে গেলেন। মহারাজ বললেন, দেখো, গঙ্গাসাগর আমি যাব না, তবু গঙ্গা যেন ঘর বয়ে এসে সেবা নিয়ে গেলেন। আরেকবারের কথা বলি শোনো। সেবার মাঠ ভরা ধান হয়েছে আশ্রমে। সবাই বুদ্ধি দিচ্ছে, ফসল পরিণত হয়েছে, তুলে নিন। আমি তুলতে নারাজ। বারবারই বলছি পাকুক, তারপরে তুলব। পাকা ধান, পাকা শস্য, পাকা ফল সবই সাধুর গ্রহণযোগ্য। তা বলে বিষয়ের মতো সময় থাকতে তুলে তাকে মাঠে ফেলে শুকোবো? এই বিচারে গাছেই শুকোনোর নির্দেশ দিলাম। গাছ যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। দুদিনের মধ্যে পাকা ধান প্রবল বৃষ্টিতে ভিজে গেল। তবু আমি নাছোড় বান্দা। এরপর একদিন কেটেছে। হঠাৎ ভোরবেলা থেকে মাইক ফুঁকে বলতে শোনা গেল, দামোদরে জল ছাড়া হচ্ছে, অধিবাসীরা যেন যে যার ঘর, ফসল, মানুষ সামলে নেন। এত যে সিরিয়াস ছিল ব্যাপারটা কেউই বুঝতে পারেনি। ভোর থেকে নদ ছাপিয়ে, কুল ছাপিয়ে জল যেন প্রচণ্ড গতিতে এগিয়ে আসতে লাগল। সন্ধ্যায় মাঠ ঘাট ভেসে গেল। পরের দিন দেখি ধান গাছে ডগাগুলোর মাথা জেগে আছে, বাকি সব জলের তলায়। আনমনা হয়ে ভাবছি, কি সাংঘাতিক গতিতে জল বাড়ছে। এই শেষ কোথায়? এত ধান সব গেল। তবু গতস্য শোচনাং নাস্তি নির্ণয় করে মনকে ঠাউর দিচ্ছি। এমন সময় দেখি ৩-৪ জন বাঁধের ওপর থেকে দাঁড়িয়ে হাত পা নেড়ে কাউকে কিছু বোঝাচ্ছে। শেষের কথাটা হাওয়ায় ভেসে এলো, ওরে, এ হলো দামোদর, আসতে যেতে সময় নেয় না রে, খেয়ে নেবে। আমার কি যেন ভাবান্তর হলো। কান দিয়ে কথা গিয়ে উঠল হৃদয় মন্দিরে। মনে হলো এই দামোদরের জলই মায়ের দেশের জল। মা হয়তো জল বয়ে ধান জয়রাম বাটিতে তুলে রাখলেন। মায়ের কাজ তো এমনই। আজ ভাবি, সেই তুলে রাখা ধানই আজ কত গুণে বেড়েছে কে জানে। ওই দিয়েই তো আজ তোমরা, আমরা এত আনন্দে কাটাচ্ছি। যদি মায়ের কাছে না থাকতো তো আজ এত অন্ন আসতো কোথা থেকে? মহারাজ খানিক চুপ করলেন, তারপর বললেন, মনটা সহজ করে নাও। আমি কি আর সাধু সেবা করেছি বাবা? আমি নিজের সেবাই করেছি। ওরা যাবে, আমি যেতে পারবো না। এইসব ভাবনা থেকেই তো সেবা করার প্রবল প্রেরণা এলো। ছোটবেলার ঠাকুমা পিসিমাদের কথা মনে পড়ল। বৃন্দাবন নাইবা যেতে পারলে বৃন্দাবন যাত্রীর সেবা করো, ওতেও বৃন্দাবন পরিক্রমার ফলই পাবে। আমি সন্ন্যাসী, মিথ্যা বলার জো নেই বাবা। একটু আঁটন আলগা হলেই সর্বনাশ হয়ে যায়। সত্যের আঁটন। সন্ন্যাসী সেবা তো করতেই পারি না। ঘর বয়ে 2 সাধু এলো, তাও সুযোগটা নেব না। আর মাস্টারমশাইকে দেখলে ওর যেন কতদিনের জমা তৃপ্তি একেবারে উগরে এলো চোখ দুটো ভরে। মনটা কতটাই আলগা হয়ে গিয়েছিল। আহা, এমন ধ্রুব সেবা কতজন করতে পারে? আমায় তোমরা সুযোগ দিলে, তাই আজ আমার এত তৃপ্তি হলো। গণেশবাবু বললেন, আমরাও খুব তৃপ্তি করে খেয়েছি মহারাজ। খিদে যে অমন চোরের মতো এসে অপেক্ষা করছিল তা বুঝতেই পারিনি। মহারাজ আনন্দপূর্ণ মুখ নিয়ে আমাদের দিকে তাকালেন, বললেন, বাবা, রোজ তোমরা আনন্দ নিয়ে বাড়ি ফেরো, আমি ওটি খেয়াল করেছি।
আমার প্রতিটি কথাকে তোমরা মণিমাণিক্যের মতো যত্ন করে মনের মণিকোঠায় তুলে নাও দেখেছি। আজ তা নয়, ঠিক উল্টোটা। যেন আমি আজ খুব তৃপ্তি ভরে নিয়েছি মনের মধ্যে। নিবারণ আমাদের মনের কথাটা যেন নিজের মুখে বলে ফেলল। ও বলল, মহারাজ, রোজ আপনার বাক্য, নীতি, ব্যাখ্যা এসব নিয়ে বাড়ি ফেরি। এই বাড়ি নিয়ে গিয়ে রাঁধি আর খাই। আজ তা নয়, তৈরি করা মহা অন্ন, আপনার তৃপ্তি। ওই চোখ, ওই আন্তরিকতা, ওই মুখমণ্ডল, ও কি ভোলার? এখন তো ভাবছি, আজ কথা না হয়েও যা হয়ে গেল, তার কি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়? মহারাজ, আপনার তৃপ্তির যে চিহ্ন বয়ে নিয়ে চললাম, তা চিরসম্পদ, তৃপ্তিকর, চিরভাস্বর। আমরা আপনার চেয়েও ধনী বোধ করছি। মহারাজ বললেন, আমি সন্ন্যাসী, গৃহী, এমনটা তেমন বুঝি না বাবা। সবাই মানুষ। ক্ষুধার্তকে খাওয়ানো তো অতি পুণ্য কর্ম। নাম, পদবী, সম্মান, লাভ ক্ষতি, পুণ্য পাপ এসব বিচারের কর্ম নয়, ভিতরের আগ্রহে কর্ম করো। আমি সাধু, ভক্ত, গৃহী এসব দেখিনি। ক্ষুধার্ত বুঝতে পেরেই লেগে পড়েছিলাম। যতটুকু পারি করি না। এই বেলা হলো, তোমরা দেরি করো না বাছারা, এসো এসো। ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম। স্বেচ্ছাসেবক হলেই হলো না, কতটা আন্তরিকতা চাই। বৃদ্ধ মাস্টারের অন্তরের বদ্ধ যন্ত্রণা কেমন হুড়মুড়িয়ে বেরিয়ে এলো মহারাজের সরল সহজ একান্ত সেবায়। মেকি হলে সেবা হয় না। সেবা করতে পারলে সেবার অনন্ত পুণ্য তখনই লাভ হয়, যখন সেব্য আর সেবক একাকার। দীনতার আশ্রয় না থাকলে কি এমন অকপট ভাব কখনো সম্ভব? কত গভীর করে ভাবতে শিখতে হয়। তা যতবার মহারাজের কাছে গিয়েছি, ততবার অক্ষরে অক্ষরে শিখে এসেছি। আন্তরিক হলে আলাদা আচরণের দরকার হয় না। আন্তরিকতাই সবাইকে আপন করে নেয়, এমনই এর আকর্ষণ। মনটা উতলা হয়ে উঠছিল বারবার। কবে এমন উজাড় করে সেবা করার বুদ্ধি আসবে এই ভেবে। মহারাজের তৃপ্তিটা আমরা সেদিন বোধ করতে পারিনি ঠিকই, তবে অনেক সমৃদ্ধ, অনেক পূর্ণ বোধ হচ্ছিল। উনি দিয়ে ধনী হলেন, আমরা পেয়ে ধনী হলাম। যত দিন গেল ততই যেন প্রকট হচ্ছে সব কথা। অস্পষ্ট ছবিগুলো কেমন করে, কি গুণে যেন স্পষ্ট হয়ে উঠছে। যত সময় যেতে লাগলো, ভাবনার দামও ততই অমূল্য হতে লাগল। সেবার লাভ ক্ষতি হয় না বাবা, ওতে সর্বকালের লাভ, জন্ম জন্মান্তরের লাভ।